হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আগের ভিডিওটাতে আমি এই টপিকটা মেনশন করেছিলাম বাট খুব বেশি ডিটেলে যাইনি, লাস্টের দিকটাতে একটু মেনশন করেছিলাম। তো আমি বলেইছিলাম যে এরপরে এই সমস্ত টপিকে ডেডিকেটেড ভিডিও অবশ্যই আমি দেবো, কারণ সামনে যেহেতু 25-এর প্রিলিমস রয়েছে, তাদের জন্য খুব হেল্পফুল হবে এবং যারা 26-এ অ্যাটেম্প দেবে তাদের তো অবশ্যই হেল্পফুল হবে, তারা আগে থাকতেই জেনে যাবে বিষয়গুলো। তো আজকের ভিডিওতে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব, কী কী বিষয়ে কথা হবে সেগুলো একটু আগে বলে নিই, তারপর আমি ডিটেলে আসছি। রিভিশন স্ট্র্যাটেজি নিয়েই মেনলি হচ্ছে ভিডিওটা হবে, যার ভেতর অ্যাক্টিভ রিকল, প্যাসিভ রিকল নিয়ে কথা হবে, জিএস কীভাবে মুখস্থ করব, ইংলিশ কীভাবে, অবজেক্টিভ ইংলিশ যেগুলো থাকে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ডস, এগুলো কীভাবে মুখস্থ করতে পারি। 3টে পদ্ধতি হয় রিভিশনের, সেই 3টে পদ্ধতি কী কী সেগুলো নিয়ে আলোচনা হবে ডিটেলে। নোট মেকিং করব না অ্যান্সার রাইটিং করব, কোনটাতে ভালো রিভিশন হয়ে থাকে, প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস, তো এগুলো কিভাবে কি করতে হবে। প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিসের উপরে আমি ডেডিকেটেড আরেকটি ভিডিও বানাবো, এখানে আমি জাস্ট আজকে মেনশন করে দেবো বিষয়টা, বাট খুব বেশি ডিটেলে নয়। এরপর আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে একদম ডিটেলে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা অ্যানালিসিস করতে পারি, সেটার ওপর এরপরের যে ভিডিওটা হবে সেটাই আমি ডিটেলে আলোচনা করব। ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য, সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশান নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসোলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশান নিতে পারবে, আর সেখানে কিন্তু টেক্সট বুক পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো, এবং আমার কুপন পূজা 11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। ফার্স্টেই আসবো আমরা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি। আগে বোঝার আগে প্রথমে বুঝতে হবে যে এই যে রিকল কথাটা, রিকল মানে মনে করা। যখন আমরা কোনো কিছু পড়েছি ভুলে যাওয়ার চান্স থাকে, তো সেটা যখন আমরা মনে করতে চাই তখন আমাদের কাছে দুটো পদ্ধতি থাকে। কি কি দুটো পদ্ধতি? একটা তো আমরা যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট বা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের কাছে খুব কমন, দ্যাট ইজ হচ্ছে অ্যাক্টিভ রিকল। এছাড়াও একটা রিকল হয়, দ্যাট ইজ কল প্যাসিভ রিকল। প্যাসিভ রিকল, যেটা অ্যাকচুয়ালি আমরা মুখে খুব একটা বলি না ঠিকই, কিন্তু আসলে সবাই আমরা প্যাসিভ রিকলটাই বেশি করি। কেন? এই যে বই খুলছি, বইয়ে যখন আমরা ফার্স্ট টাইম পড়ছি, প্রথমে কি করছি, আন্ডারলাইন করছি, রিভিশন করছি, সেটাই বারবার করে রিডিং করে যাচ্ছি, হাইলাইট করছি বা বারবার রিডিং করছি, এইটা হচ্ছে প্যাসিভ রিকল। আমরা ভাবছি যে আমরা মুখস্থ পড়ছি, বাট আদতেও কিন্তু পড়াটা আমাদের লং টার্মে বেশি দিন অবধি মাথায় থাকে না, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে, আমরা বারবার করে রিডিং করছি এবং সেটাকে প্যাসিভ রিকল বলা হবে। অ্যাক্টিভ রিকল কোনটা? যেটা অ্যাক্টিভলি, যেটা সক্রিয়ভাবে আমরা মনে করার চেষ্টা করব। বই দেখে, বইয়ের সামনে অ্যান্সার খোলা থাকলে, চোখের সামনে অ্যান্সার থাকলে তাহলে খুব সহজেই অ্যান্সারটা বারবার বলা যায় বা খুব সোজা হয় বিষয়টা। আমরা ভাবি হয়তো আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু যখন আমাদের, আমি এটা ম্যাক্সিমাম পড়াতে গিয়ে স্টুডেন্টদের কাছে এই প্রবলেমটা মানে তারাই বলে যে দিদি আমরা যখন পড়ছি মনে হচ্ছে মুখস্থ হয়েছে, যখন অ্যান্সার রাইটিং করতে যাচ্ছি তখন আর পেন চলছে না, তখন আর লিখতে পারছি না, যখন এমসিকিউ সলভ করতে যাচ্ছি তখন দুটো অপশনের মধ্যে গিয়ে আটকে যাচ্ছি, দুটো অপশান তো এলিমিনেট করে দিলাম কিন্তু আর দুটোতে এসে আটকে যাচ্ছি যে এটা না ওটা। এইটা কখন হয়? যখন ল্যাক অফ রিভিশন হয়, যখন আমাদের রিভিশনের ঘাটতি হয়। তো আমরা সবাই জানি যে পড়তে হবে, রিভিশন ইজ দ্য কি টু সাকসেস, এটা আমরা প্রত্যেকে জানি, বাট রিভিশনটা করবো কীভাবে, সেইটাই হচ্ছে আসল, যেটা সবাই এই বিষয়টা নিয়ে সত্যিই অনেক টপার আছে যারা কথাই বলে না, এবং যার জন্য আমরা ওই এরর অ্যান্ড ট্রায়াল, যেরকম আমি তো এরর অ্যান্ড ট্রায়ালের মাধ্যমেই শিখেছি, বারবার করে চেষ্টা করেছি, ভুল করেছি এবং সেখান থেকে শিখেছি, যেটা নিজের এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাক্টিভ রিকল করব। তো ফার্স্ট এই অ্যাক্টিভ রিকল বোঝার আগেও সবার আগে বুঝতে হবে, যখন আমি একদম বিগিনার, আমি কিচ্ছু জানি না, আমি পড়া স্টার্ট করেছি, সবে একটা নতুন বই পেয়েছি হাতে, নিউ বুক পেয়েছি,
তো যখন আমরা হাতে কোনো নতুন বই পাই আমরা কিভাবে পড়াটা স্টার্ট করতে পারি, আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি, দেন আমি অ্যাক্টিভ রিকলে যাব। তো যখন আমরা প্রথম নতুন বই হাতে পাচ্ছি, ফার্স্ট টাইম আমরা কি করব, ফার্স্ট রিডিং যেটা করছি সেটা ইটস লাইক আ স্টোরি বই, ঠিক আছে। আমরা স্টোরি বুক যেভাবে পড়ি সেইভাবে জাস্ট আমরা পড়ে যাচ্ছি। এইবার যদি আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হই, কারণ আমার ভিডিও যারা দেখে তারা অলমোস্ট 80 to 90% স্টুডেন্টই বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো তারা সবাই একটা কথা বলে, দিদি আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা ইংলিশ বই পড়ে বুঝতে পারি না, পড়তে খুব অসুবিধা হয়। তাও অসুবিধা হলেও দাঁত যদি ভেঙেও যায়, এরকম আধখাপচে ইংলিশেও যদি পড়তে হয়, প্রথমবারটা গল্পের বইয়ের মতোই পড়বো। এইবার কি করব, যখন কোনো পার্টিকুলার ওয়ার্ড উচ্চারণ করতে পারছি না, পার্টিকুলার কোনো ওয়ার্ডের বাংলা মানে জানি না, ইংলিশটা পড়ে তার বাংলা মানেটা জানি না, পড়তে গিয়ে তখন কি করব, সেগুলোকে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে এভাবে আন্ডারলাইন করতে থাকবো। যেখানে যেখানে এরকম নতুন ওয়ার্ড পাবো, যে ওয়ার্ডের বাংলা মানে জানি না, সেগুলোকে আন্ডারলাইন করব। এইবার তখন প্রথমবার গল্পের মতো পড়া হয়ে গেল পরে, এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে একটা অ্যাপস হয় বাংলা ডিকশনারি বলে, বাংলা ডিকশনারি যে অ্যাপসটা রয়েছে সেই বাংলা ডিকশনারির থেকে তোমরা কি করবে, ওই ওয়ার্ডগুলোকে ওখানে টাইপ করবে, তার বাংলা মানেটা পেয়ে যাবে, প্রনাউন্সিয়েশনটাও পেয়ে যাবে, উচ্চারণটা কিভাবে হয় সেই প্রনাউন্সিয়েশনটাও ওখানে দেওয়া থাকে। তো উচ্চারণ বুঝতে না পারলে ওটা চালিয়ে একবার শুনে নেবে এবং বাংলা মানেটা কি করবে তার পাশে লিখে নেবে, ঠিক আছে। তো লিখে নেওয়া হলে পরে কি হলো, তোমার সেকেন্ড টাইম যখন তুমি পড়তে যাচ্ছ তখন তোমার কাছে বাংলা মানেটা অ্যাভেলেবেল রয়েছে। তো সেকেন্ড রিডিংয়ের সময় আমরা কি করব, বাংলা মানেটা আমরা ডিকশনারি থেকে দেখে পাশে লিখে নিচ্ছি, পেন দিয়ে হোক বা পেন্সিল দিয়ে হোক লিখে নেব। খাতায় লিখতে যাবে না প্লিজ, কেউ খাতায় লিখলে সারা জীবন ওগুলো খাতাতেই থেকে যায়, জীবনেও আর বইয়ের সাথে খাতা খুলে পড়াও হয় না, দেখাও হয় না। চেষ্টা করবে বইয়ের পাশে ওই যেখানে যে ওয়ার্ডটা রয়েছে তার নিচে বা ওপরে লিখে নেওয়ার, তাহলে কি হবে, যতবার রিডিং করবে ততবার চোখের সামনে ওই ওয়ার্ডটা থাকবে এবং মুখস্থ হয়ে যাবে। তো সেভাবে সেকেন্ড টাইম যখন আমরা পড়তে যাচ্ছি, সেকেন্ড রিডিংয়ের সময় যখন আমরা করব তখন আমাদের কাছে কিন্তু যেন বেঙ্গলি মিনিংটা, ঠিক আছে, এই মিনিংটা যেন ক্লিয়ার থাকে পার্টিকুলার কোনো টপিকের। এইবার সেকেন্ড রিডিংয়ের সময় যখন আমার যে যে ওয়ার্ডের মানে আমি জানতাম না সেগুলোর বাংলা মানে যখন আমি একবার লিখে নিলাম, ওখানে দেখে নিলাম, তো তখন আমার কাছে কিন্তু মানেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল। যে জায়গাগুলো আটকাচ্ছিল প্রথম রিডিংয়ের সময়, সেকেন্ড রিডিংয়ের সময় বাংলা মানে লেখা হয়ে যাওয়ার পরে আমার কিন্তু এটা অনেকটা ক্লিয়ার হলো। এইবার থার্ড রিডিং যখন বই থেকে করব তখন কি করব, বুঝতে আস্তে আস্তে বুঝবো যে কোনগুলো হাইলাইটেড হতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট নয়। প্রথমেই একদম ডিরেক্টলি কালি দিয়ে হাইলাইট করে দেবো না, অনেকে, আমি নিজেও করেছি একটা টাইমে, পুরো বই সবুজ, পুরো বই পিঙ্ক, পুরো বই ইয়েলো এরকম হয়ে গেছে। আর কারণ প্রথম যখন আমরা পড়ি না, আমরা তখন বিগিনার থাকি, তো আমাদের কাছে তখন সবই ইম্পর্টেন্ট মনে হয়, তখন মনে হয় এটাও ইম্পর্টেন্ট ওটাও ইম্পর্টেন্ট, কারণ আমরা তখনও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখিনি, তখন অবধি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিসই করিনি, তো আমরা কি করে বুঝবো যে কোনটা ইম্পর্টেন্ট। তো যার জন্য আমাদের কাছে তখন সবই ইম্পর্টেন্ট লাগে। ইভেন আমার নিজের এনসিইআরটি বইগুলো এখন দেখলে রীতিমতো হাসি পায়, যে বইগুলো পুরো সবুজ, পুরো গোলাপিতে একেবারে ভরা, প্রত্যেকটা ইকোনমি, জিওগ্রাফি যত বই আছে সব, কারণ বিগিনার স্টেজে তো আমরা এটা বুঝতেই পারি না যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। তো বইটাকে নোংরা করবে না, এতে লাস্টের দিকে আর পড়ার ইচ্ছেটা থাকে না। তো কি করতে পারি আমরা, যেটুকু নিজেদের ভেতর থেকে একটা ফিল আসবে যে হ্যাঁ হয়তো এটার থেকে কোশ্চেন তৈরি হতে পারে, বিকজ এখানে একটা স্ট্যাটিক ইনফরমেশন রয়েছে। স্ট্যাটিক ইনফরমেশনের যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোকে কি করবো, এভাবে ব্র্যাকেট দিয়ে রাখবো। খুব বেশি হলে একটু আন্ডারলাইন করতে পারি, বাট পুরোপুরি হাইলাইট করে দেবো না, একটু ব্র্যাকেট দিয়ে রাখবো যাতে পরিষ্কার থাকে বইটা, যে হ্যাঁ এইটুকু জায়গা ইম্পর্টেন্ট হলেও হতে পারে, বাট আমি এখনও কনফার্ম নই, কারণ আমি একদম বিগিনার, আমি 3 বার মাত্র পড়ছি বইটা। আর একটা কি, আমি এখন অবধি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করিনি। তো যতদিন না আমার সেটা হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 10-15 বছরে যতদিন না সলভ হচ্ছে, যতদিন না আমি একটুখানি অ্যাডভান্স হচ্ছি, ততদিন অবধি আমার পক্ষে বোঝা সম্ভব না যে কতটা ইম্পর্টেন্ট আর কতটা আনইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পেন্সিল বা পেন দিয়ে দুপাশ থেকে কভার মানে ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, যে হ্যাঁ এই অংশটুকু পরের বার যখন আমি রিভিশন করবো এই অংশটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নিজেদের একটা বেসিক সেন্স বলেও একটা বস্তু হয়, তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই অংশগুলোর থেকে আসার সম্ভাবনা থাকে, কারণ সেখানে কিছু স্ট্যাটিক ইনফরমেশন থাকে। আর যেখানে র্যান্ডাম গল্প লেখা থাকে সেটা আমরা আন্ডারলাইন করবো না বা ব্র্যাকেট দেবো না। এইবার থার্ড রিডিং হয়ে যাওয়ার পরে যদি কেউ কোনো কোচিংয়ের নোট পড়ো বা কোনো টিচারের নোট পড়ো, যে চয়েস থাকে, আমার স্টুডেন্টরা আমার নোট পড়ে, এবার যার যেরকম চয়েস থাকে, যদি কেউ পড়ো সেই নোট থেকে পড়ো, কোনো অসুবিধা নেই। যদি মনে করো না দিদি আমার কাছে কোনো নোট অ্যাভেলেবেল নেই, আমি সেলফ স্টাডি করছি, আমার কাছে কিচ্ছু নেই, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওই যে সার্কেল করেছিলাম যে জায়গাগুলোকে আন্ডারলাইন করেছিলাম বা ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম, সেই জায়গাগুলোকেই বারবার করে রিভিশন করতে স্টার্ট করব। এইবার যখন 2-3 বার রিভিশন হয়ে যাবে তখন আমি ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখব, ঠিক আছে। তো কতবার, 4 থেকে 5 বার
ঠিক আছে, 4 থেকে 5 বার যখন আমার পড়া হয়ে যাচ্ছে, তারপর আমি কি করছি, সেই পার্টিকুলার চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করতে বসবো। যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন আমি পড়ছি, তো তখন আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পেছনে যে প্রিভিয়াস ইয়ার এমসিকিউগুলো এসছে বিগত সেই 1999 সাল থেকে 2024-25 সাল অবধি, তো সেই কোশ্চেনগুলোকে আমি দেখবো যে কটা কোশ্চেন এসছে, প্রিলিমসে কটা এসছে, মেন্সে কটা এসছে, প্রিলিমসে কেমন এসছে, মেন্সে কেমন এসছে। এবার যতক্ষণ না আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ভালো করে দেখছি, ততক্ষণ অবধি আমি বুঝতেই পারবো না যে এক্স্যাক্ট কোন জায়গাটা আমাকে রিভিশন করতে হবে। সো রিভিশন করবো কোন জায়গাটা আর কোনটা করবো না, সেটা বোঝার জন্য সব থেকে ভালো বন্ধু হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যে এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এক্সামকে টার্গেট করছো, ইউপিএসসি হোক বা ডব্লিউবিসিএস হোক, কারণ এই রিভিশন স্ট্র্যাটেজিটা যে শুধুমাত্র ইউপিএসসির জন্য লাগবে এরকমটা নয়, সবার জন্য অ্যাপ্লিকেবল হবে, যে কোনো এক্সামের জন্য। তো সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে আগে ভালো করে সলভ করবো বা দেখবো কোন জায়গাগুলো থেকে এসছে। এবার দেখে নিলাম কীরকম টাইপের কোশ্চেন আসে, বুঝে গেলাম। তখন আমি কি করব, যে জায়গাগুলো প্রিভিয়াস ইয়ার এসছে বইয়ের ভেতরে ওপরে PYQ লিখে রাখবো, প্রিলিমস হলে P লিখবো, মেন্স হলে M লিখবো, লিখে সেই অংশগুলোকে বারবার করে রিভিশন করব। এইভাবে করে আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো। হ্যাঁ, এতে অনেকটা সময় লাগবে ঠিকই, অবভিয়াসলি টাইম কনজিউমিং, বাট এটা লং টার্মে আমাকে অনেক বেশি দিন অবধি রিটেন করতে হেল্প করবে। এইবার বিষয়টা হচ্ছে, এইবার আমি তো পড়ে নিলাম বইটা 4 বার 5 বার 7 বার 10 বারও কেউ পড়ে নিচ্ছি, বাট আদতেও সেই পড়াটা কি আমার হয়েছে কি হয়নি আমি কি করে বুঝবো? কারণ আমি তো ভাবছি আমি পড়ছি, আমি তো বই খুলে বা দিদির নোট খুলে আমি যেটাই হোক আমি বারবার রিডিং করে যাচ্ছি। তো এই রিডিংটাকে কি বলা হয়? প্যাসিভ রিকল বলা হয়। ঠিক আছে, তুমি বারবার করে রিডিং করছো, পুনরায় রিডিং করছো, এটা হচ্ছে প্যাসিভ রিকল। এটা তোমার মনে হচ্ছে তুমি পড়ছো, তোমার মনে হচ্ছে তোমার মুখস্থ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তোমার মুখস্থ হচ্ছে না। তো তোমার কিভাবে মুখস্থ হবে? অ্যাক্টিভ রিকল করলে। এইবার এই অ্যাক্টিভ রিকল জিনিসটাকে আমরা প্রত্যেকে করেছি, প্রত্যেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, একটু মোটামুটি পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি তো আমরা সবাই আশা করি পড়াশোনা করেছি। তো সেই স্কুল লাইফে যে পড়াশোনাটা করতাম, দ্যাট ইজ কল অ্যাক্টিভ রিকল। যে অ্যাক্টিভ রিকলে কি হতো, আমাদের পড়াটা কাউকে না কাউকে দিতে হতো, একটা মাথার উপর হেডেক থাকতো যে বই বন্ধ করে পড়াটা আমাকে মুখস্থ বলতে হবে। স্কুলে ম্যাডাম দাঁড় করিয়ে বলবে অমুক বেঞ্চের অমুক কোনায় উঠে দাঁড়াও, পড়াটা বলো। আমাদের সময় অ্যাটলিস্ট তাই হতো, পড়া ধরা হতো। তো সেই ভয়ের চোটে আমরা পড়া মুখস্থ করতাম। স্কুল থেকে বিকেলবেলা বাড়ি ফিরতাম, ফিরে খেয়ে একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে পড়তে বসে যেতাম, এবং রাত্রিবেলা 9টা-10টার সময় মা বাবা পড়া ধরতো, বাবা হোক বা মা হোক, দিদিরা হোক, কেউ না কেউ বড়রা পড়া ধরতো যে কি পড়েছি সন্ধ্যা থেকে দে পড়া ধরি, পরদিন যেটা হোমওয়ার্ক থাকতো স্কুলে। তো সেম পদ্ধতিতে আমাদেরকে চাকরির পরীক্ষাতেও পড়াশোনা করতে হবে। এইবার বিষয়টা হচ্ছে কি, আমরা একটু বড় হয়ে যাওয়ার পর বাবা মা হয়তো সেই এফোর্টটা দেয় না আমাদের চাকরি পরীক্ষার জন্য, কারোর দেয়, তারা খুব লাকি, বাট হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই আর হয় না। তো তখন আমাদের কি করতে হয়, অনেক সময় বন্ধুরা মিলে আমরা একটা গ্রুপ স্টাডি করতে পারি, একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, যদি সিরিয়াস কিছু বন্ধু থাকে, যে ওর পড়া তুমি ধরবে, আমার পড়া ও ধরবে। যেরকমটা আমি নিজেও একবার একটা অ্যাটেম্পটের সময় করেছিলাম, বোধহয় 22-এর WBCS এর সময় আমি আর সায়নী বলে একটা মেয়ে, আমরা দুজনে অ্যাক্টিভ রিকল একটা সেশন করতাম। আমি যা পড়তাম ও ফোনের মাধ্যমে টোটালি রাত্রিবেলা প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা আমরা অ্যাক্টিভ রিকলে পড়া ধরাধরি করতাম, ও ধরতো আমি ধরতাম, এভাবে করে করতাম। তো এটা খুব হেল্পফুল হয় যদি গ্রুপ থাকে, আর যদি না থাকে নিজেও করা যায়। কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই অ্যাক্টিভ রিকলে করার জন্য কি থাকে, 3টে পদ্ধতি থাকে, ঠিক আছে? 3টে পদ্ধতি কি কি? একটা থাকে হচ্ছে আমার পড়া হয়ে গেছে, এবার আমি MCQ সলভ করব। এবার আমি MCQ এর বই নেব, সেখানে 100টা MCQ থাকবে পার্টিকুলার টপিক যেটা আমি পড়লাম। তো MCQ সলভ করব, যেটা আমার আটকে যাবে আমি সেই টপিকটা আবার রিভিশন করব, ঠিক আছে? যে আমি এই টপিকের MCQটা সলভ করতে গিয়ে আমি এটা পারিনি, তার মানে এটা আমার পড়া হয়নি, তো আমাকে আবার MCQটা আবার ওই জায়গাটা রিভিশন করতে হবে। এটা একটা পদ্ধতি। এবার এই MCQ আমরা কোথা থেকে পেতে পারি? মক টেস্ট থেকে পেতে পারি, আচ্ছা কোনো ওয়েবসাইট থেকে পেতে পারি, কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে বইগুলো হয় সেখান থেকে পেতে পারি। এছাড়া মক টেস্টেরও বই কিনতে পাওয়া যায়, MCQ এর অবজেক্টিভের বই কিনতে পাওয়া যায় চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। তো সেই রকম MCQ আমরা চ্যাপ্টার ওয়াইজ যে টপিক পড়ছি বা যে কোনো বই, স্ট্যান্ডার্ড বইয়ের পেছন সাইডেও অনেক MCQ থাকে, তো সেখান থেকে আমরা MCQ সলভ করতে পারি। তো এই পদ্ধতিটা ফলো অনেকেই করে থাকে, তো এটা আমরা করতে পারি, বাট এটা না ডেলি বেসিসে ডুয়েবল নয়। প্রত্যেক দিন এত পরিমাণ MCQ সলভ করা কারোর পক্ষে সময় কুলিয়ে ওঠে না, কারণ MCQ সলভ করতে অনেক বেশি সময় লাগে, তো এত টাইম আমাদের হাতে থাকে না। তবু চেষ্টা করব মাঝে মধ্যে করার, স্পেশালি প্রিলিমসের 4 মাস আগে থাকতে, প্রিলিমসের 4 মান্থ আগে থাকতে, যেমন এই 24-25-এর প্রিলিমস রয়েছে সামনে, এখন থেকে অবশ্যই আমরা যেটা পড়ছি তার MCQ অবশ্যই সলভ করব, কারণ আমাদের সামনে এখন MCQ টাইপ এক্সাম। আচ্ছা, এরপর আসে সেকেন্ড যে পদ্ধতি, দ্যাট ইজ হচ্ছে অ্যান্সার রাইটিং পদ্ধতি। আমি পড়লাম, পড়ে লিখে নিলাম, যেটা আমি ব্যাচের স্টুডেন্টদেরকেও করি থাকি, ওরা সবাই তাই করে, যে একটা চ্যাপ্টার আমরা পড়তে দিই, দেন আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হলো তার থেকে 2টো কোশ্চেন লিখতে দিয়ে দিলাম বাড়িতে হোমওয়ার্কে, বাড়িতে মুখস্থ করবে, কোশ্চেনটা লিখবে। যেমন হরপ্পা সভ্যতা যেদিন পড়িয়েছি সেদিন 2টো কোশ্চেন লিখতে দিয়েছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন প্ল্যানিং
আর হচ্ছে সোশ্যাল লাইফ, আর একটা ছিল বোধহয় 4টে সাইট এবং তাদের এক্সকাভেশনস। বুদ্ধিজম জৈনিজম থেকে 2টো কোশ্চেন লিখতে দেবো, মরিয়ান হিস্ট্রির চ্যাপ্টার পড়িয়েছি 2টো কোশ্চেন লিখতে দিয়েছি। তো এইভাবে করে যেটা পড়ছে বা বৈদিক পিরিয়ড পড়েছে তার থেকে 2টো কোশ্চেন লিখতে দিয়েছি, খুব বেসিক কোশ্চেন, জাস্ট তাদের রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল লাইফ, কোনোটার অ্যাডমিনিস্ট্রেশন, মরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, কোনোটার অশোকাল আর্ট অ্যান্ড আর্কিটেকচার। তো যেটা যে চ্যাপ্টারে যে অংশগুলো বেশি ইম্পর্টেন্ট হয় সেই চ্যাপ্টার থেকে 2-3টে করে কোশ্চেন সিলেক্ট করে নেবো। নিজেরাও সিলেক্ট করতে পারি, এখানে নাথিং স্পেশাল, এমন নয় যে টিচার থাকলেই সেটা সম্ভব, এরকম নয়। নিজেরাও বাড়িতে চাইলে কোশ্চেন এখান থেকে সিলেক্ট করলাম যে আমি এই পড়েছি, এখান থেকে আমি এই 2টো কোশ্চেন আজকে লিখবো। তো কোশ্চেন আমি সিলেক্ট করলাম, করে আমি অ্যান্সার রাইটিং করে নিলাম টু দি পয়েন্ট, কোনো গল্প লিখবো না, প্যারাগ্রাফ নয়, একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি লিখবো। যেটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে তার ভেতরে সেটাকে ইন্ট্রো, বডি, কনক্লুশন ফরম্যাটেও লিখতে পারি বা সিম্পলভাবে একটা অ্যান্সারের ফরম্যাটেও লিখতে পারি। লেখা হলে কি হবে, এটা আমাকে হেল্প করবে কোথায়, মেন্স অ্যান্সার রাইটিংয়ে। থ্রু আউট দ্য ইয়ার যদি আমরা অ্যান্সার রাইটিং করি, যেমন আমার কাছে জানুয়ারি মাস থেকে যারা পড়ছে পরীক্ষা দেবে 26-27-এ, কেউ 28-29-এও রয়েছে, বাট স্টিল এই থ্রু আউট দ্য ইয়ার যদি ওরা প্রত্যেক সপ্তাহে 4টে করে অ্যান্সার রাইটিং করে, তো প্রত্যেক সপ্তাহে 4টে করে অ্যান্সার রাইটিং থাকে, মানে পার চ্যাপ্টার 2টো করে কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে বছরের শেষে কতগুলো অ্যান্সার রাইটিং হয়ে যায়। তো দ্যাট মিনস তার হাতের লেখার কোয়ালিটি, প্রেজেন্টেশন, লেখা সমস্ত কিছু ইম্প্রুভ হবে এবং অ্যাট দ্য সেম টাইম মুখস্থও হচ্ছে ভালো। কারণ একবার মানে লেখা 10 বার পড়ার সমান, 10 বার রিডিং করো আর একবার লিখে মুখস্থ করে লিখে ফেলো, সেটা অনেক দিন অবধি মাথায় থাকবে, ঠিক আছে? কারণ যখনই সেটা খাতা কলমে চলে আসে সেটা অনেক বেশি ভালো আমাদের মনে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মেন্স অ্যান্সার রাইটিংয়ে যেটা হেল্প করবে, এটা প্রিলিমসে হেল্প করবে, এটা মেন্স অ্যান্সার রাইটিংয়ে হেল্প করবে এবং অনেক দিন অবধি জিনিসটা মাথায় রাখতেও হেল্প করবে। তবে এটা ওই সপ্তাহে 4-5টা কোশ্চেনের জন্যই এনাফ, যারা বিগিনার রয়েছে তার থেকে বেশি তারা লিখতে পারবে না। আমি যদি এখন প্রত্যেক দিনই তাদের 4-5টা কোশ্চেন লিখতে দিই, দ্যাট ইজ নট ডুয়েবল। তাহলে কোনটা ডুয়েবল প্রত্যেক দিনের জন্য, এটাও প্রত্যেক দিন ডুয়েবল নয়, সপ্তাহে 2-3 দিন করতে পারবে, অ্যান্সার রাইটিংও সপ্তাহে 2-3 দিন করতে পারবে। এভরিডে সম্ভব নয় যে প্রত্যেক দিন পড়তে বসেই আমি অ্যান্সার রাইটিং করবো, এমসিকিউ করবো, এটা সবার জন্য পসিবল হয় না, এত টাইম সবার হাতেও থাকে না। কারণ অনেকেই আছো যারা চাকরির সাথে পড়ছো, কলেজ স্টুডেন্ট রয়েছে, অবভিয়াসলি আমি আলাদা ভিডিও বানাবো তাদের জন্য, বাট স্টিল এই ভিডিওটাতে আমি একটু মেনশন করলাম। এরপর যেটা সব থেকে বেশি ডুয়েবল, এভরিডে এভরি মোমেন্টে করা যায়, প্রত্যেক দিন করা যায়, পড়তে বসেই করা যায়, দ্যাট ইজ ওরাল, মুখে বলা। মুখে বলা সব থেকে সোজা, মুখে বলা হচ্ছে সব থেকে সোজা। কী করব, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক রকম অপশানস থাকে, যেমন ধরো কন্টেন্ট, প্রত্যেকের কাছে স্পেকট্রাম আছে মডার্ন হিস্ট্রি বা লক্ষ্মীকান্ত আছে পলিটি। এইবার তাদের কন্টেন্ট যখন খুলবে, সূচিপত্র যখন খুলবে, দেখবে সেই চ্যাপ্টারের ভেতরে ছোট ছোট সাব হেডিং করেও বা চ্যাপ্টারের ভেতরে কি আছে সেগুলো লেখা থাকে। যেমন পার্টিকুলার কোনো একটা টপিক যেটা হয়েছে সেইটাও লেখা থাকবে, ঘটনাটা লেখা থাকবে, ছোট ছোট টার্মে লেখা থাকবে। যেমন আগের ভিডিওটাতে আমি বলছিলাম অ্যাংলো মারাঠা ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার, তাদের কনসিকুয়েন্সেস, তাদের বা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত, জমিদারি বন্দোবস্ত, পার্মানেন্ট বন্দোবস্ত, এই যে সিস্টেমগুলো রয়েছে সেইগুলো ধরো লেখা রয়েছে। তো এইগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে কন্টেন্টেরও হেডিং, সাব হেডিং। সাব কন্টেন্ট যেগুলো থাকে সেই কন্টেন্টের ভেতরে কি করতে হয়, আমরা যেটা পড়েছি ভেতর থেকে তো একবার রিভিশন করলাম, 5 বার 7 বার 10 বার যতবার ইচ্ছে করতে হচ্ছে করছি। এবার যখন আমি পড়াটা কাউকে ধরাতে পারলে খুব ভালো, বইটা খুলে দিয়ে আমি যদি কাউকে বলি, বাবাকে, মাকে বা ভাই বোনকে, যে একটু পড়া ধরো, তো তখন তারা কি বলবে, যে তখন তারা বলতেই পারে যে আমি তো জানি না ইউপিএসসিতে কেমন টাইপের কোশ্চেন আসে, তো আমি কি করে বুঝবো তোকে কেমন কোশ্চেন ধরতে হবে। তো তার চেয়ে বেটার হয় আমি নিজে কন্টেন্টটা খুলে নিই, কাউকে ডিস্টার্ব করার কোনো ব্যাপার নেই। আমি কন্টেন্টটা খুলে একটা একটা করে যা যা টপিক আমি পড়েছি সেগুলোকে র্যান্ডামভাবে নিজেকে ধরতে শুরু করি, র্যান্ডামভাবে, পরপর নয়, সিকোয়েন্স ওয়াইজ নয়। অনেক সময় হয় কি আমাদের না সাবকনশিয়াস মাইন্ডে এবং অডিও ভিজুয়ালে আমাদের মানে চোখের সামনে একটা ছবি তৈরি হয়ে যায়, অমুক নাম্বার পেজের অমুক জায়গায় এই টপিকটা ছিল, তো আমরা কি করি সেই টপিকটা সেই জায়গা থেকে ওইভাবে মুখস্থ করে বলে দিতে পারি। বাট র্যান্ডামভাবে যখন আসে, পরীক্ষার এক্সাম হলে তার ওভাবে আসবে না, এক্সাম হলে তো সিকোয়েন্সে আসে না, এক্সাম হলে কীভাবে আসে, র্যান্ডাম আসে। জিওগ্রাফির পরে পলিটি আসে, পলিটির পরে আবার ইকোনমি আসে, আবার শেষে গিয়ে একবার হিস্ট্রি আসে, এইভাবে আসে। তো তখন আমরা কি করতে পারি, চ্যাপ্টারেরও সিকোয়েন্সগুলোকে ওলটপালট করে দিতে পারি, যে আমি পরপর আগে অ্যাংলো মারাঠা হয়েছে বলে আগে অ্যাংলো মারাঠাই বলবো এরকমটা নয়, আমি আগে একদম চলে যাব রিভোল্ট অফ 1857-এর চ্যাপ্টারে, ওখান থেকে বলবো, দেন তারপর চলে যাব গান্ধিয়ান পিরিয়ডে, গান্ধিয়ান পিরিয়ড থেকে আবার চলে আসবো পিপলস মুভমেন্ট বিফোর 1857-এ চলে আসবো, বা তারপর আমি হঠাৎ করে ঠিক আছে হয়ে গেছে মডার্ন হিস্ট্রি, চলো এবার পলিটিতে চলে যাই। আগে ফান্ডামেন্টাল রাইট ঠিকই, বাট আমি আগে ফান্ডামেন্টাল রাইট ধরবো না, আমি ডিরেক্ট পার্লামেন্টে চলে যাবো, দেন পার্লামেন্টটা হয়ে গেলে আবার ফান্ডামেন্টাল রাইটে চলে আসবো। এইভাবে করে আমি কি করতে পারি, আমি র্যান্ডাম সিকোয়েন্সে, পরপর নয়, র্যান্ডামলি আমরা কি করতে পারি, কন্টেন্ট খুলবো, কন্টেন্টে যে টপিকগুলো রয়েছে টপিকগুলো দেখে অ্যান্সারটা মনে করার চেষ্টা করব, ঠিক আছে। যেমন ধরো আমাকে যদি এখন এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করে, বলো ফান্ডামেন্টাল রাইটে তোমার কি কি মনে পড়ছে, আমি যেগুলো জানি আমি সেগুলো বলতে পারবো। এইবার ধরো আমি বললাম, বলার পরে আমার যেটুকু মনে পড়লো না
ঠিক আছে, আমার এই অংশটুকু মনে পড়লো না, যে সামনে রয়েছে সে কেউ যদি নাও থাকে, আমি নিজে মনে করার চেষ্টা করছি, আমার যদি মনে না পড়ে আমি আবার ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা খুলবো, খুলে দেখবো যে কোন জায়গাটা আমি পারিনি বলতে, কোন জায়গাটার অ্যান্সারটা আমি বলতে পারলাম না, তো সেই জায়গাটা আবার রিভিশন করব। দেন আবার বই বন্ধ করে পড়া বলবো। ঠিক যেভাবে মাধ্যমিকের সময় আমরা স্কুল লাইফে যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়েছি ঠিক সেরকম, যে পড়ছি, পড়াটা কেউ ধরছে, যখন পড়াটা হচ্ছে না মা কি বলতো যে অমুক জায়গাটা হয়নি আরেকবার পড়, তো আবার আমরা বইটা নিয়ে পড়তাম, পড়ে তারপর আবার মা বলতো আর ধরবো না, এবার নিজে নিজে বল, বই বন্ধ করে নিজে নিজে বলতো, মা রান্নাঘর থেকে বলতো হ্যাঁ হয়ে গেছে পড়া। তো সেম পদ্ধতি এখানে ফলো করতে হবে, অ্যান্ড দ্যাট পদ্ধতি ইজ কল্ড অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভ রিকল, এটা খুব মানে শুনে মনে হবে যেন বিশাল কিছু, বাট এই জিনিস আমরা ছোটো থেকে সবাই করে অভ্যস্ত হয়েছিলাম, বাট হঠাৎ করে চাকরির পরীক্ষাতে এসে আমরা বারবার ওই প্যাসিভ রিকল, রিডিং বারবার এক জিনিস রিডিং করে যাচ্ছি, বাট আলটিমেটলি মনে থাকছে না। সো এমসিকিউ 100 বার আমরা করব, বাট ডেলি নয়, সপ্তাহে 2 দিন 3 দিন করব। অ্যান্সার রাইটিংও আমরা বেশি অবশ্যই করব, প্রত্যেক দিন মানে চেষ্টা করব অন্তত একটা কোশ্চেন লেখার, যদি না হয় সপ্তাহে 4 থেকে 5টা কোশ্চেন লিখবো, দ্যাট ইজ অলসো এনাফ। বাট যেটা প্রত্যেক দিন রিভিশন সম্ভব সেটা হচ্ছে পড়বো, বই বন্ধ করব, কন্টেন্ট দেখবো, দেখে অ্যান্সারটা মনে করার চেষ্টা করব। অথবা কি করতে পারি, কোশ্চেন অ্যান্সার তৈরি করে নিতে পারি, যে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে। যেমন ধরো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যদি আমাকে কেউ বলে, বা হচ্ছে মডার্ন হিস্ট্রি রিভোল্ট অফ 1857 যদি কেউ বলে, বা পলিটি লক্ষ্মীকান্ত থেকে যদি পার্লামেন্ট চ্যাপ্টার কেউ বলে, তো এখান থেকে কি কি টপিক আছে যেটা আমার মনে রাখার মতো, তো এই টপিক আছে, এই টপিকটা দেখলে আমার মাথায় কি কি আসছে, যেটা আমি পড়েছি সেগুলোই আসবে। হ্যাঁ, কিছু টপিক অবভিয়াসলি বাদ যাবে, সব তো আমার মনে থাকবে না, তো যেটা বাদ যাবে সেটা আবার বই থেকে রিভিশন করবো, যে আচ্ছা আমি এটা বলতে পারিনি, এটা আমার মনে ছিল না তখন, তো এটা আমাকে আবার পড়তে হবে। তো এইভাবে করে আমরা কি করব, অ্যাক্টিভ রিকল করব 3টে পদ্ধতিতে। তো অনেকে থাকে পার্টিকুলার শুধুমাত্র ওরালটাই করে, বাট শুধুমাত্র ওরালটা করলেও না অ্যান্সার রাইটিং আর এমসিকিউ নেগলেক্টেড হয়। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো 3টেই করো অল্প অল্প করে। ওরালটা ডেলি বেসিসে করা যায়, কোনো অসুবিধা হয় না। এমসিকিউ সপ্তাহে 2 দিন করো, অ্যান্সার রাইটিং সপ্তাহে 2 দিন করো, সবচেয়ে বেটার হয়। তাহলে কি হবে, যে কোনো জিনিসেরই ব্যালেন্স থাকবে। তো এই যে 2 দিন করছো, ওই 2 দিনের মধ্যে চেষ্টা করো 100টা মতো এমসিকিউ সলভ করার, মানে 2 দিনে 50 এমসিকিউ সলভ করো, 1 ঘন্টা টাইম লাগবে। 100টা এমসিকিউ সলভ করতে 2 ঘন্টা টাইম লাগে, অ্যাকচুয়াল এক্সামে তাই সময় দেবে তোমাদের। আর হচ্ছে অ্যান্সার রাইটিং করতে 2টো অ্যান্সার রাইটিং, টোটাল যদি সপ্তাহে 4টে অ্যান্সার রাইটিং হয়, মিনিমাম 4টে আমি বললাম, যদি কেউ পারে 5-6টা করতেই পারে, মিনিমাম 4টে অ্যান্সার রাইটিং করতেও ম্যাক্সিমাম 1 ঘন্টা, তার বেশি যাওয়ার কথাই নয়, মানে অ্যাকচুয়ালি পাবেই না এত সময় হাতে, এক্সাম হলে পাবে না, বাট স্টিল বিগিনার হিসাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যাবে, পড়াটুকু বাদ দিয়ে। অবভিয়াসলি আগে থাকতে পড়ে রাখতে হবে, ঠিক আছে। আর ওরালটা তো অবভিয়াসলি যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আমরা করতে পারি। এইবার বিষয়টা হচ্ছে, অনেকের মনে প্রশ্ন থাকে, দিদি অ্যান্সার রাইটিং করবো কখন, টাইমটা একটু বলে দাও। ঠিক আছে, টাইমটা হচ্ছে কখন করব আমরা, একদম মর্নিংয়ে। কেন একদম মর্নিংয়ে? সকালবেলা উঠে বইও খুলবো না, রাত্রিবেলায় পড়লাম, ধরো সন্ধ্যেবেলা বিকেল 5টা থেকে 10টা অবধি যে 5 ঘন্টা যে পড়াটা রিভিশন করছো, পরদিন সারা রাত ঘুমাও, ঘুম থেকে সকালবেলা ভোরবেলা 5টা-6টায় উঠে যাও, উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ মাইন্ডেড 6টা-7টা থেকে অ্যান্সার রাইটিং করতে বসে যাও। তখন বইও খুলবে না, একবার দেখবেও না, বলবেও না যে দিদি একবার দেখে নিই, ঠিক আছে, কিচ্ছু করবে না। কেন? কারণ হচ্ছে রাত্রিবেলা পড়ার পর এক্সাম হলে যখন আমরা পরীক্ষা দেবো, সেটা পরদিন সকালবেলায় দিতে হবে, তখন তার আগে আমরা বই খুলে দেখার সুযোগ পাবো না। তখন একটা হ্যাপাজার্ড, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যেতে একটা সেন্টারে, যেটা যেতেই 2-2.5 ঘন্টা সময় চলে যায়, তখন গিয়ে সেই যে সময়টাও থাকে না, পৌঁছতেই 9টা বেজে যায়, এক্সাম শুরু হয়ে যায়। তো তখন আমরা চাইলেও যেটা পড়েছি সেটা আর আমরা খুলে দেখার সময় সুযোগ পাই না। তো ব্রেনকে সেইভাবে ডে 1 থেকে ট্রেন করতে হবে, যে আগের দিন রাতে যেটা আমি পড়ছি, পরদিন সকালে সেটা আমি লিখছি। আমি দিনের দিন পড়ে সাথে সাথে উগরে দিচ্ছি না, এতে কি হয়, সব টাটকা থাকে, আমরা লিখে ফেলতে পারি খাতায়, এবং আমরা ভাবি আমরা খুব ভালো পাচ্ছি, একটা মিথ্যে একটা ভ্রমের মধ্যে থাকি যে হ্যাঁ আমি খুব ভালো পড়াশোনায়, বাট অ্যাকচুয়ালি আদতেও আমি নই, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এই ভুলগুলো আমি নিজেও আমার প্রিপারেশন টাইমে করেছি, যার জন্য আমি চেষ্টা করি সেগুলোর মাধ্যমে তোমাদের গাইড করা, যাতে তোমরা সেম জিনিসটা না করো। রাত্রিবেলা পড়বে, পরদিন সকালবেলা লিখবে, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি তোমার কতটা আসলে মনে রয়েছে পড়া ঘুমাবার পরে, সেইটা তাহলে তুমি বুঝতে পারবে। যখন তুমি আসলে লিখতে পারবে না কোনো টপিক, তবে বুঝবে যে তুমি এক্সাম হলেও পারবে না ওটা। তো সুতরাং আরও রিভিশনের প্রয়োজন আছে, আরও অ্যাক্টিভ রিকল করার প্রয়োজন আছে। তো আমরা কি করব, রাতে পড়বো, সকালে লিখব, এভরিডে প্রত্যেক দিন যখনই লিখি না কেন, নট অনলি লেখা বাট অলসো এমসিকিউ সলভ করাও, অ্যাক্টিভ রিকল করা, সবটাই তাই করব। রাতে পড়বো, সকালবেলা করব, একদম ফ্রেশ ব্রেনে করব, দেখবো যে পারছি কি না। হ্যাঁ, ঘুম থেকে সাথে সাথে পড়ে সাথে সাথে অ্যান্সার বলতে সবাই পারে, বাট সারা রাত ঘুমের পর সকালবেলা আমি বলতে পারছি কিনা, বা 8-10 ঘন্টার গ্যাপে আমি বলতে পারছি কিনা, এটা বেশি ম্যাটার করবে। আর একটা পদ্ধতি কিভাবে করব, একটা টপিককে একদিনে 10 বার পড়বো না, ঠিক আছে, একদিনে 10 বার পড়বো না। তাহলে কি করব, আমরা একটা টপিককে 10 দিন পড়বো, 10 ডেজ পড়বো,
ঠিক আছে, এইটা সবসময় মাথায় রাখবে। অনেকে থাকে, আমি এটা একটা ব্যাচেও সবসময় বলি যে তোমরা হয়তো একটা টপিক আজকে পড়ছো 10 বার 15 বার 20 বার পড়ছো, পড়ে তোমাদের পড়া ধরা হলো, তোমরা বলতে পারবে, তারপর আবার টপিকটা রেখে দিচ্ছ, অন্য টপিকে চলে যাচ্ছ। এটা করে আলটিমেটলি কী হবে, যখন 20 দিন বাদে বা 10 দিন বাদে তোমাকে ওই ডে 1 পড়াটা ধরা হবে, বলতে পারবে না। তার চেয়ে বেটার হয় আমরা প্রত্যেক দিনই নতুন টপিক পড়ি, তার সাথে পুরোনো টপিককে একবার করে রিভিশন করে যাই। নতুন টপিক অ্যাড হচ্ছে, পুরোনো টপিক তার সাথে পড়া হচ্ছে। লাইক সোমবার যেটা পড়ছি, মঙ্গলবার সকালে একবার রিভিশন করে নিয়ে মঙ্গলবার নতুন পড়া পড়বো। বুধবার যেটা পড়বো তার সাথে সোম আর মঙ্গল দুদিনের পড়াটা একবার রিভিশন করে নিয়ে বুধবারে নতুন পড়া পড়বো। বৃহস্পতিবার যেটা পড়বো, সোম মঙ্গল বুধ দুদিনেরটা 3 দিনেরটা রিভিশন করে বৃহস্পতিবারেরটা পড়বো। কি করছি, যখনই আমরা নতুন পড়ায় এগোচ্ছি পুরোনোটাকে সাথে নিয়ে এগোচ্ছি। এতে কি হবে, যখন তোমাকে 11th ডেতে 11 নম্বর দিনে বা 20 নম্বর দিনে যখনই ধরা হোক না কেন, তুমি পুরোনো পড়াটা ভুলে যাবে না। অনেকে থাকে একদিনে 10 বার পরে দিয়ে রেখে দিয়ে পরের দিন আবার নতুন টপিকে চলে যায়। এতে আলটিমেটলি কি হয়, যখন 20 নাম্বার দিনে তোমাকে সেই সোমবারের পড়া ধরা হবে, তখন আর তুমি মনে করে বলতে পারবে না, ডে 1 পড়া ডে 20-তে গিয়ে ভুলে যাবে। তো তার চেয়ে বেটার হয় আমরা যদি কি করব, এইভাবে এগোবো। 1-এ গেলাম, পরের দিন 1 2, তারপরের দিন 1 2 3, তারপরের দিন 1 2 3 4, এইভাবে করে এগোবো, যাতে আমাদের পুরোনো পড়াগুলো আমরা না ভুলি। একবার চোখ বুলিয়ে হলেও দেখবো, বেশি রিভিশনের দরকার নেই, জাস্ট একবার চোখ বোলাবো যে কী ছিল, বুলিয়ে তারপর নতুন টপিকে চলে যাব। এই সেম পদ্ধতিটা আমরা কি করব, ইংলিশের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে, অবজেক্টিভ ইংলিশে আমরা কি করব, যখন সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ডস, এগুলো অবজেক্টিভ ইংলিশ, ফ্রেজাল ভার্ব, এগুলো পড়তে হয়, তখন আমাদের বইয়ে দেখবে 1 2 3 এভাবে করে নাম্বারিং করা থাকে। তো ধরো তুমি সিনোনিম বা অ্যান্টোনিম বা ইডিয়াম, ওয়ান ওয়ার্ড এগুলো কিছু পড়ছো, প্রথম দিন কি করবে, 1 থেকে 5 পড়বে, তারপরের দিন 1 থেকে 10, তারপরের দিন 1 থেকে 15, তারপরের দিন 1 থেকে 20, তারপরের দিন 1 থেকে 25, তারপরের দিন 1 থেকে 30, 1 থেকে 35, যতই এগোও না কেন 1 থেকেই পড়বে। 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15 এটা করবে না, বোঝা গেছে? সো যখনই পড়ো না কেন একদম নাম্বার 1 থেকে একবার রিভিশন করে, বেশিক্ষণ লাগবে না, প্রথম দিনই 2-3 বার বেশি পড়তে লাগে, মুখস্থ করতে হবে, তারপরের দিন থেকে একবার রিডিং করলেই মুখস্থ হয়ে যায়, বারবার রিভিশন করতে লাগে না, করে তারপর নতুনটা পড়ো। এতে কি হয়, পুরোনোটা আমরা ভুলি না, পুরোনোটা আমাদের মাথায় থেকে যায়। এবং এই পদ্ধতিটা আমরা জিএসের ক্ষেত্রে, অবজেক্টিভ ইংলিশের ক্ষেত্রে, যেগুলো আমাদের ব্রেনের মাথায় রাখতে হয়, যেগুলো আমাদের মুখস্থ করতে হয়, প্র্যাকটিসের ব্যাপার নেই। ইংলিশ কম্প্রিহেনশন, ম্যাথ, রিজনিং এগুলো প্র্যাকটিসের ব্যাপার, ওটা আলাদা জিনিস, ওটা ব্রেনের আলাদা পার্টের জায়গা। বাট যেগুলো মুখস্থ করতে হয়, যেমন অবজেক্টিভ ইংলিশ আছে, জিএস আছে, তো সেগুলো আমাদের এই সেম পদ্ধতিটাতে আমরা ফলো করতে পারি। ঠিক আছে? আচ্ছা, অনেকে জিজ্ঞেস করো দিদি নোট মেকিং করবো নাকি কোশ্চেন অ্যান্সার রাইটিং করবো, কোনটা বেশি ভালো? নোট যদি যারা কলেজ স্টুডেন্ট, হাতে সময় কম, তারা নোট মেকিং বাদ দিতে পারো। যারা খুব বিগিনার তারা নোট মেকিং বাদ দিতে পারো, কারণ বিগিনারদের নোটের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, যেটা লাস্ট মোমেন্টে এসে পড়ার যোগ্য থাকে না। আর একটা কি, যারা মোটামুটি চাকরি বাকরি করে, হাতে সময় কম, দিনে 4-5 ঘন্টার বেশি পড়তে সময় পায় না, তারা নোট মেকিং বাদ দিতে পারো। তার চেয়ে বেটার হয় যেটা বললাম, বই থেকে পড়ো, অ্যান্সার রাইটিং করো সপ্তাহে 2টো। এতে কি হলো, তোমার লেখার অভ্যাসও তৈরি হয়ে গেল, অ্যাট দ্য সেম টাইম নোট মেকিংয়ের খানিকটা কন্টেন্টও রেডি হয়ে গেল। ঠিক আছে? আর যাদের হাতে সময় রয়েছে, যেমন আমার ব্যাচেই অনেক স্টুডেন্ট আছে 28, 29-এ গিয়ে এক্সাম দেবে, তাদের হাতে অঢেল সময় রয়েছে, তারা অল্প অল্প করে পড়াশোনা করছে, এখনও সময় রয়েছে হাতে, তো তারা চাইলে শর্ট নোট বানাতে পারে, রিভিশন নোট যেটাকে বলা হয়, মানে কোনো ডিটেল লেখা থাকবে না, জাস্ট টু দি পয়েন্ট, যেটুকু অ্যান্সার সেটুকু আর কি লিখে তাদের নিজেদের মতো, সেই নোটটা আমারও পড়ার দরকার নেই, অন্য কারোরও পড়ার দরকার নেই, একদম নিজেদের নোটের মতো। আর যারা কোনো কোচিংয়ে পড়ছো, কোচিং থেকে শর্ট নোট দিয়েছে, টিচারের নোট থেকে পড়ছো, খুব ভালো, কোনো প্রবলেম নেই, সেখানে নিজের মতো মডিফাই করে নেবে। আমি এটা সবসময় ব্যাচের স্টুডেন্টদের বলি যে নিজের মতো মডিফাই করে নাও, যে জিনিসটাকে হুবহু সেমভাবে আমরা পড়বো না, যে তার মধ্যে নিজেরা কিছু অ্যাড অন করতে পারি আমরা, যে যেখানে আমি মক টেস্ট দিচ্ছি, সেই মক টেস্টের যে এক্সট্রা ইনফরমেশন পাচ্ছি সেটাকে আমার নোটের ভেতর আমি অ্যাড করব। আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু পড়েছি, সেখানে কিছু নিউ ইনফরমেশন পেয়েছি, আমি নোটের মধ্যে অ্যাড করব। তো এইভাবে করে কি করব, আমরা নোটের ভেতর অ্যাডিশন করতে যাব। এতে বছরের শেষে গিয়ে নোটটা কনসলিডেটেড হবে, একটা জায়গায় পুরো নোটটা থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট, স্ট্যাটিক ইনফরমেশন সবটা একটা জায়গায় থাকবে। তো যাদের কাছে সেই সময় সুযোগ, এটা করতে অনেকটা সময় যায়, অনেকটা টাইম যায়, তো সেই সময় সুযোগ যাদের কাছে আছে তারা অতি অবশ্যই আমরা নোট মেকিং করতে পারি। নোট মেকিং খুবই ইম্পর্টেন্ট। প্রেসি রাইটিং খুব ভালো হয় যারা নোট মেকিং করে, প্রেসি রাইটিং খুব হেল্পফুল হয় নোট মেকিংয়ের ক্ষেত্রে, বা যারা নোট মেকিং করে তাদের প্রেসি খুব ভালো হয়, তারা শর্ট করতে পারে, জিস্ট করতে পারে যে কোনো জিনিসকে, আর যেটা অ্যান্সার রাইটিংও হেল্প করে। এইবার যারা চাকরি করছি, হাতে সময় কম, কলেজ স্টুডেন্ট, হাতে সময় কম, তারা আমরা ডিরেক্টলি ওই যে এই 3টে পদ্ধতি ফলো করব। পড়বো, এমসিকিউ সলভ করবো, অ্যান্সার রাইটিং করব, আর হচ্ছে মুখে ওরালি আমরা কি করছি, অ্যাক্টিভ রিকল করব। ঠিক আছে? তো এই 3টে করতে পারি। আর কোশ্চেন যারা বললামই, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে করলেও একবারে 2টো কাজই মোটামুটি হয়ে যায়।
তো এখানে আর এর জন্য অতি অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালিসিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা প্রপারলি অ্যানালিসিস না করি তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়, কিসের নোট বানাবো কিসের বানাবো না, কতটুকু লিখবো না। তো তার উপরে অবশ্যই আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটার সাথে আর সেটা পসিবল নয়, বিকজ এই ভিডিওটাতে আমি টোটালটা রিভিশন স্ট্র্যাটেজি নিয়েই যেহেতু কথা বলেছি, তো এই ভিডিওটা আমি রিভিশন স্ট্র্যাটেজিরই রাখছি। এরপরে যে ভিডিওটা আসবে সেটাতে আমি টোটালি সামনে কোশ্চেন নিয়ে রাখবো। এখন আমি সামনে কোশ্চেন নিয়ে রাখিনি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে তার অপশান অবধি অ্যানালিসিস করতে হয়, কোন অপশান থেকে নিউ ইয়ারে মানে নতুন পরের বছর কোশ্চেন ফর্ম হয়, সেগুলোর উপরে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো অতি অবশ্যই। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের উপকার হয়েছে, কারণ আগে এই ইনফরমেশনগুলো আমি শুধুমাত্র ব্যাচের স্টুডেন্টদের সাথেই শেয়ার করতাম, বাট এখন চেষ্টা করি যাতে সবারই হেল্প হয়, ইউটিউবের ভিডিওর মাধ্যমে পাবলিক ভিডিওর মাধ্যমেই শেয়ার করা, যেটা সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ভুল থেকে শেখার থেকে যেটুকু আমি শিখেছি সেটাই চেষ্টা করি শেয়ার করার, যাতে তোমার যারা ছোটো ছোটো ভাই বোন আছো বা যারা বড় দাদা দিদিও আছো পরে স্টার্ট করেছো পড়াশোনা, তাদের যাতে একটু হেল্প হয়। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা থেকে উপকার হয়ে থাকে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা কভার করে দেওয়ার। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।